আল্লাহ হাফেজ। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও কিছু ঘটনা ঘটেছিল যেগুলো আমি এখনও বলিনি। রাহুল এবং তানিয়ার বিয়ের পর কয়েক মাস গেল। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন তানিয়া আমার কাছে এসে একটা অদ্ভুত কথা বলল। তানিয়া বলল, মা, আমি রাহুলের মধ্যে কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করছি। আমি চিন্তিত হয়ে বললাম, কী রকম আচরণ? তানিয়া বলল, মা, রাহুল রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলে। আপনার নাম নিয়ে কথা বলে। আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, কী ধরনের কথা বলে? তানিয়া একটু লজ্জিত মুখে বলল, মা, সে ঘুমের মধ্যে বলে, খিমা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছ থেকে দূরে যেজো না গে। আমি বুঝতে পারলাম যে রাহুলের পুরাতন সমস্যা হয়তো এখনও সম্পূর্ণ সারেনি। আমি তানিয়াকে বললাম, তুমি চিন্তা করো না। আমি ডক্টর আহমেদের সাথে কথা বলবো। পরের দিন আমি ডক্টর আহমেদের কাছে গেলাম। তিনি বললেন, রিনা, এটা স্বাভাবিক। মানসিক সমস্যা সম্পূর্ণ সারতে অনেক সময় লাগে। রাহুলের অবচেতন মনে এখনও কিছু প্রভাব রয়েছে। আমি বললাম, ডক্টর সাহেব, এখন কি করা উচিত? ডক্টর আহমেদ বললেন, রাহুলের আরও কয়েক মাস থেরাপি দরকার। এছাড়াও তানিয়াকে এই বিষয়ে ধৈর্য রাখতে হবে। আমি বাড়ি ফিরে তানিয়াকে সব বললাম। তানিয়া বলল, মা, আমি রাহুলকে ভালোবাসি। আমি তার পাশে থাকব। এদিকে সৌরভের জীবনেও নতুন মোড় এলো। সে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছিল। মেয়েটার নাম স্বর্ণা। খুব সুন্দর এবং শিক্ষিত মেয়ে। কিন্তু স্বর্ণার বাবা মা সৌরভকে পছন্দ করছিল না। কারণ তার বিরুদ্ধে হত্যার মামলা হয়েছিল। যদিও সে নির্দোষ প্রমাণিত হয়েছে, তবুও সমাজে একটা কলঙ্ক লেগে আছে। সৌরভ খুব মন খারাপ করে আমার কাছে এসে বলল, মা, স্বর্ণার বাবা আমাকে তাদের মেয়ের কাছ থেকে দূরে থাকতে বলেছেন। আমার মন খারাপ হয়ে গেল। আমি বললাম, সৌরভ, তুমি হতাশ হোজো না। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সৌরভ বলল, মা, আমি স্বর্ণাকে সান্ত্বনা দিয়ে বললাম, স্বর্ণা, তুমি হতাশ হোজো না। আল্লাহর ইচ্ছে। তিনি যা ভালো তাই করবেন। স্বর্ণা বলল, মা, আমি খুব সন্তান চাই। সৌরভও চায়। আমি বললাম, স্বর্ণা, তোমরা অ্যাডপ্ট করার কথা ভেবে দেখতে পারো। স্বর্ণা বলল, মা, আমি সৌরভের সাথে কথা বলে দেখি। সৌরভ এবং স্বর্ণা শেষ পর্যন্ত একটা শিশু অ্যাডপ্ট করার সিদ্ধান্ত নিল। তারা একটা এতিমখানা থেকে একটা ছোট্ট মেয়েকে দত্তক নিল। মেয়েটার নাম রেখে দিল আরশি। খুব সুন্দর মেয়ে। আরশিকে দেখলে মনে হতো সে সত্যিই সৌরভ এবং স্বর্ণার নিজের মেয়ে। আয়ান এবং আরশি একসাথে খেলাধুলা করত। আমার খুব ভালো লাগত তাদের দেখে। এদিকে প্রিয়ার পড়াশোনা শেষ হয়ে গেল। সে এবং অর্কের বিয়ের প্রস্তুতি শুরু হল। প্রিয়ার বিয়ের অনুষ্ঠান খুব ধুমধামে হল। অর্ক খুব ভালো ছেলে। সে প্রিয়াকে খুব ভালোবাসে। বিয়ের পর প্রিয়া অর্কের সাথে তাদের নিজস্ব বাড়িতে চলে গেল। আমার মন খারাপ হয়ে গেল। আমার ছোট্ট মেয়ে আমার কাছ থেকে দূরে চলে গেল। কিন্তু প্রিয়া নিয়মিত আমাদের বাড়িতে আসত। সে আমাকে মিস করত, আমিও তাকে মিস করতাম। এভাবে আমাদের পরিবার ছড়িয়ে পড়ল। কিন্তু আমাদের ভালোবাসার বন্ধন আরও শক্তিশালী হল। আয়ান যখন 5 বছর বয়সী, তখন একদিন সে আমার কাছে এসে বলল, দাদি, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি তাকে কোলে তুলে নিয়ে বললাম, দাদিও তোমাকে খুব ভালোবাসে। আয়ান বলল, দাদি, আবা বলেছে আপনি খুব ভালো মা। আপনি সবাইকে ভালোবাসেন। আমার চোখে জল এসে গেল। আমি ভাবলাম, সত্যিই আমার এই জীবনে অনেক কিছু পেয়েছি। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তখন আমার মনে পড়ল সেই মেলার রাতের কথা, যেদিন আমার জীবনে এই সব অভিজ্ঞতার শুরু। আমি ভাবলাম, যদি সেদিন রাহুল আমাকে মেলায় নিয়ে না যেত, তাহলে কি আমার জীবন অন্যরকম হতো? কিন্তু আমি বুঝতে পারলাম যে যা ঘটেছে সবই ভালোর জন্যই ঘটেছে। আমার পরিবার আজ যেখানে পৌঁছেছে সেটা এই সব অভিজ্ঞতার কারণেই। রাহুল এখন একজন ভালো বাবা এবং স্বামী। তার মানসিক সমস্যা প্রায় পুরোপুরি সেরে গেছে। সৌরভ এখন আমার আদরের ছেলে। তার সন্তান আরশি আমার নাতনি। প্রিয়া খুব সুখে আছে তার নিজের সংসারে। করিম আমার বিশ্বস্ত সঙ্গী। আমাদের মধ্যে এখন কোনো গোপনীয়তা নেই। তানিয়া, স্বর্ণা, অর্ক সবাই আমার পরিবারের সদস্য। আর আমি একজন সুখী দাদি। আমার কোলে আয়ান আর আরশি। আমার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে যতই সমস্যা আসুক না কেন, পরিবারের ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। কয়েক বছর পর প্রিয়াও মা হল।
সে একটি ছেলের সন্তানের জন্ম দিল। নাম রাখল রিয়ান। আমি আবার দাদি হলাম। এবার 3টি নাতি-নাতনি। আয়ান, আরশি আর রিয়ান। 3জনে মিলে আমাদের বাড়িতে হইচই করত। আমার খুব ভালো লাগত। একদিন আয়ান আমাকে জিজ্ঞেস করল, দাদি, আপনার জীবনে কি কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটেছে? আমি হেসে বললাম, হ্যাঁ আয়ান। অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। আয়ান বলল, দাদি, আমাকে বলুন না। আমি আয়ানকে কোলে নিয়ে বসলাম। তারপর আমার জীবনের সেই সব রোমাঞ্চকর ঘটনার কথা বলতে শুরু করলাম। আয়ান মুগ্ধ হয়ে শুনতে লাগল। মাঝে মাঝে প্রশ্ন করত। আমি আয়ানকে বললাম, আয়ান, মনে রাখো, জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, পরিবারের সবাই মিলে থাকলে সব সমাধান হয়ে যায়। আয়ান বলল, দাদি, আমি মনে রাখব। আমি দেখতে পেলাম যে আয়ান আমার কথাগুলো মন দিয়ে শুনছে। আমার মনে হল হয়তো আমার এই অভিজ্ঞতাগুলো পরবর্তী প্রজন্মের কাজে লাগবে। সময় চলে যেতে লাগল। আয়ান, আরশি, রিয়ান সবাই বড় হতে লাগল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, বলো বাবা। রাহুল বলল, মা, আমি ছোটবেলায় যে ভুল করেছিলাম সেজন্য আমি এখনও লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ বলেই আজ আমি এত সুখী। আমি রাহুলের হাত ধরে বললাম, রাহুল, সেই সব পুরনো কথা ভুলে যাও। তুমি এখন একজন ভালো মানুষ। এটাই আমার জন্য যথেষ্ট। রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি পৃথিবীর সেরা মা। আমার চোখে জল এসে গেল। আমি ভাবলাম, আমার জীবনের সব কষ্ট সফল হয়েছে। একদিন সৌরভ আমাকে বলল, মা, আমি চাকরি ছেড়ে নিজের একটা ব্যবসা শুরু করতে চাই। আমি বললাম, ভালো তো। কী ধরনের ব্যবসা? সৌরভ বলল, মা, আমি একটা এনজিও খুলতে চাই। যারা অন্যায়ভাবে বিচারের মুখোমুখি হয় তাদের সাহায্য করতে চাই। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো আইডিয়া। তুমি এটা করো। সৌরভ তার এনজিও খুলল। অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াল। তার কাজ দেখে আমি গর্বিত হলাম। প্রিয়াও তার নিজের একটা স্কুল খুলল। সে শিক্ষকতা করতে ভালোবাসে। আমার 3টি সন্তানই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমি খুব খুশি। করিম এখন রিটায়ার করেছেন। আমাদের দুজনে মিলে নাতিনাতনিদের নিয়ে সময় কাটাই। একদিন করিম আমাকে বললেন, রিনা, আমরা একবার হজ করতে যাই। আমি বললাম, চলো। আল্লাহর ঘর দেখার ইচ্ছে আছে। আমরা হজ করতে গেলাম। সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে আমার পরিবারের জন্য দোয়া করলাম। হজ থেকে ফিরে এসে আমি আরও বেশি ধার্মিক হয়ে উঠলাম। নিয়মিত নামাজ পড়তাম, কুরআন তিলাওয়াত করতাম। আয়ান একদিন আমাকে বলল, দাদি, আপনি এত নামাজ পড়েন কেন? আমি বললাম, আয়ান, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তিনি আমাদের এত সুখ দিয়েছেন। আয়ান বলল, দাদি, আমিও নামাজ শিখব। আমি খুশি হয়ে আয়ানকে নামাজ শেখাতে শুরু করলাম। এভাবে আমাদের পরিবারে ধর্মীয় পরিবেশ তৈরি হল। সবাই নিয়মিত ইবাদত বন্দেগী করতে লাগল। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার বললেন যে আমার বয়স হয়েছে এবং শরীর দুর্বল হয়ে পড়েছে। আমার সন্তানরা সবাই আমার সেবা করতে লাগল। রাহুল, সৌরভ, প্রিয়া সবাই পালা করে আমার পাশে থাকত। তানিয়া, স্বর্ণা, অর্ক সবাই আমার খোঁজখবর নিত। নাতিনাতনিরা আমাকে আনন্দ দিত। তাদের কোলাহল আমার মন ভালো করে দিত। একদিন আমি বুঝতে পারলাম যে আমার সময় ঘনিয়ে আসছে। আমি আমার সন্তানদের ডেকে বললাম, তোমরা সবাই আমার কাছে এসো। রাহুল, সৌরভ, প্রিয়া সবাই আমার কাছে এলো। করিমও এলেন। আমি তাদের বললাম, আমার প্রিয় সন্তানরা, আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি। তোমরা সবসময় একসাথে থেকো। একে অপরকে ভালোবেসো। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা, এমন কথা বলো না। তুমি অনেক দিন আমাদের সাথে থাকবে। আমি হেসে বললাম, রাহুল, মৃত্যু তো সবার আসবেই। আমি আমার জীবনে যথেষ্ট সুখ পেয়েছি। সৌরভ বলল, মা, আপনার কারণেই আমি আজ এত সুখী। আপনি আমাদের ছেড়ে যাবেন না। প্রিয়াও কাঁদছিল। সে বলল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তাদের সবাইকে সান্ত্বনা দিয়ে বললাম, তোমরা কাঁদো না। আমি তোমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকব। করিম আমার হাত ধরে বললেন, রিনা, তুমি আমার জীবনের সবচেয়ে ভালো উপহার। তোমার সাথে কাটানো এই বছরগুলো আমার জীবনের সেরা সময়। আমি করিমকে বললাম, করিম, তুমি আমার সন্তানদের দেখাশোনা করো। তাদের একা ছেড়ে দিও না। করিম বললেন, আমি প্রমিস করছি। আমি আমার নাতিনাতনিদের কাছে ডাকলাম। আয়ান, আরশি, রিয়ান সবাই আমার কাছে এলো।
আমি তাদের আশীর্বাদ করে বললাম, তোমরা সবাই ভালো হয়ে বড় হও। তোমাদের মা বাবার কথা শুনো। আয়ান কাঁদতে কাঁদতে বলল, দাদি আপনি কোথায় যাবেন? আমি আয়ানকে কোলে নিয়ে বললাম, আয়ান দাদি আকাশে চলে যাব। সেখান থেকে তোমাদের দেখাশোনা করব। আরশি বলল, দাদি আমিও আপনার সাথে যাব। আমি হেসে বললাম, না মা, তুমি এখানে থেকে তোমার মা বাবার সাথে খেলাধুলা করো। সেই রাতে আমি শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার মনে কোনো দুঃখ ছিল না। আমি জানতাম যে আমার পরিবার ভালো আছে এবং থাকবে। আমার এই জীবনে অনেক উত্থান-পতন, রহস্য, রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চার ছিল। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে গেল। আমি বিশ্বাস করি যে আমার এই গল্প শুনে অনেকেই অনুপ্রেরণা পাবেন। জীবনে যতই সমস্যা আসুক না কেন, ভালোবাসা এবং ধৈর্য দিয়ে সবকিছু জয় করা যায়। পরিবারই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ রক্ষা করতে পারলে জীবনে আর কিছু চাওয়ার থাকে না। আমার এই দীর্ঘ গল্প এখানেই শেষ। কিন্তু আমার পরিবারের গল্প এখনও চলমান। আমার সন্তানরা আমার স্মৃতি নিয়ে সামনে এগিয়ে যাবে। আমি যেখানেই থাকি না কেন, আমার পরিবারের জন্য দোয়া করতে থাকব। আল্লাহ হাফেজ। আমার প্রিয় শ্রোতারা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের পরিবারও সুখে শান্তিতে থাকবে। কিন্তু আমার গল্প এখানেই শেষ হয়ে যায় না। আমার মৃত্যুর পরেও আমার পরিবারে অনেক ঘটনা ঘটেছিল যেগুলো আমি এখন বলবো। আমার মৃত্যুর পর আমার পরিবার গভীর শোকে ভেঙে পড়েছিল। কিন্তু আমার শেখানো মূল্যবোধগুলো তাদের একসাথে রেখেছিল। করিম আমার মৃত্যুর পর প্রায় 6 মাস কথাই বলেননি। রাহুল, সৌরভ, প্রিয়া সবাই তার যত্ন নিত। একদিন আয়ান করিম দাদুর কাছে গিয়ে বলল, দাদু, দাদি বলে গেছেন আপনি আমাদের দেখাশোনা করবেন। এই কথা শুনে করিম কাঁদতে শুরু করলেন। তারপর আয়ানকে কোলে নিয়ে বললেন, হ্যাঁ বাবা, দাদু তোমাদের দেখাশোনা করবে। সেদিন থেকে করিম আবার স্বাভাবিক হতে শুরু করলেন। আমার মৃত্যুর 1 বছর পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। তানিয়া দ্বিতীয়বার গর্ভবতী হল। কিন্তু ডাক্তার বললেন যে এই গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ। রাহুল খুব চিন্তিত হয়ে পড়ল। সে প্রতিদিন আমার কবরে গিয়ে দোয়া করত। বলত, মা, তানিয়া আর বাচ্চা যেন ভালো থাকে। আল্লাহর কৃপায় তানিয়া একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিল। রাহুল মেয়ের নাম রাখল রিনা। আমার নামেই। এই ঘটনার পর সবাই বলল যে আমার আশীর্বাদেই তানিয়া এবং বাচ্চা নিরাপদ থেকেছে। ছোট্ট রিনা যখন কথা বলতে শিখল, প্রথমেই দাদি বলেছিল। সবাই অবাক হয়ে গেল। কারণ সে আমাকে কখনো দেখেনি। আয়ান তার ছোট বোনকে বলল, রিনা, দাদি আকাশে আছেন। তিনি আমাদের দেখাশোনা করেন। ছোট্ট রিনা আকাশের দিকে তাকিয়ে হেসে দিত। এদিকে সৌরভের এনজিও ভালো চলছিল। সে অনেক অসহায় মানুষের সাহায্য করেছিল। একদিন সৌরভের কাজের জন্য তাকে জাতীয় পুরস্কার দেওয়া হল। সৌরভ পুরস্কার নিতে যাওয়ার আগে আমার কবরে গিয়ে বলল, মা, আজ আপনার ছেলে পুরস্কার পাচ্ছে। আপনার আশীর্বাদে এটা সম্ভব হয়েছে। পুরস্কার পাওয়ার অনুষ্ঠানে সৌরভ বলল, এই পুরস্কার আমার মায়ের। তিনি আমাকে ভালো মানুষ হতে শিখিয়েছেন। সবাই সৌরভের কথা শুনে মুগ্ধ হল। সেদিন সৌরভের পরিবারের সবাই গর্বিত হল। আরশি তখন বড় হয়ে স্কুলে যেতে শুরু করেছিল। সে খুব মেধাবী মেয়ে। সে সবসময় বলত, আমার দাদি স্বর্গে আছেন। তিনি আমাকে পড়াশোনায় সাহায্য করেন। প্রিয়ার স্কুল খুব ভালো চলছিল। অনেক গরিব বাচ্চাকে সে বিনামূল্যে পড়াত। সে বলত, মা আমাকে শিখিয়েছেন অন্যদের সাহায্য করতে। একদিন প্রিয়ার স্কুলে একটা অনুষ্ঠান হল। সেখানে প্রিয়া বলল, আমার মা আমাদের শিখিয়েছেন যে শিক্ষাই সবচেয়ে বড় দান। আমি সেই শিক্ষা অনুসরণ করে এই স্কুল চালাচ্ছি। অনুষ্ঠানে অনেক মানুষ প্রিয়ার কথা শুনে কাঁদল। এদিকে রিয়ান বড় হয়ে খুব দুষ্টু হয়ে উঠেছিল। সে মাঝে মাঝে সবার সাথে দুষ্টুমি করত। একদিন রিয়ান করিম দাদুর কাছে গিয়ে বলল, দাদু, আমার দাদি কোথায়? সবাই বলে তিনি আকাশে আছেন। করিম রিয়ানকে কোলে নিয়ে বললেন, হ্যাঁ বাবা, তোমার দাদি আকাশে আছেন। তিনি আমাদের সবার উপর নজর রাখেন। রিয়ান বলল, দাদু, আমি দাদিকে দেখতে চাই। করিম বললেন, বাবা, তুমি ভালো কাজ করলে দাদি খুশি হন। তুমি দুষ্টুমি কম করো। সেদিন থেকে রিয়ান দুষ্টুমি কম করতে শুরু করল। আমার মৃত্যুর 2 বছর পর একটা বড় ঘটনা ঘটল। আমাদের পুরনো বাড়িটা সরকার অধিগ্রহণ করতে চাইল একটা রাস্তা তৈরির জন্য। পরিবারের সবাই খুব দুঃখিত হল। কারণ এই বাড়িতেই আমাদের সব স্মৃতি জড়িয়ে আছে। রাহুল বলল, এই বাড়িতেই মা আমাদের বট করেছেন। এটা ছেড়ে আমি যেতে পারব না।
সৌরভও বলল, এই বাড়িতেই মা আমাকে গ্রহণ করেছিলেন। এটা আমার কাছে পবিত্র। কিন্তু সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত ছিল। আমাদের বাড়ি ছেড়ে দিতে হল। পরিবারের সবাই মিলে একটা নতুন বড় বাড়ি কিনল। সেই বাড়িতে আমার জন্য একটা বিশেষ কক্ষ তৈরি করল। সেখানে আমার ছবি আর আমার পছন্দের জিনিসপত্র রাখা হল। নতুন বাড়িতে যাওয়ার দিন সবাই আমার কবরে গিয়ে বলল, মা, আমরা নতুন বাড়িতে যাচ্ছি। তুমি আমাদের সাথে এসো। নতুন বাড়িতে গিয়ে প্রথম রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। আয়ান, আরশি, রিয়ান, ছোট্ট রিনা সবাই বলল যে তারা আমাকে দেখেছে। আয়ান বলল, দাদি এসেছেন। তিনি আমাকে হাসি মুখে দেখেছেন। আরশি বলল, দাদি আমার কপালে হাত বুলিয়েছেন। বড়রা প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন 4টি বাচ্চাই একই কথা বলল, তখন সবাই বিশ্বাস করল যে আমি সত্যিই আমার পরিবারের সাথে আছি। সেই রাত থেকে নতুন বাড়িতেও আমার উপস্থিতি অনুভব করা যেত। নতুন বাড়িতে থাকার পর পরিবারের সবারই ভাগ্যের উন্নতি হতে শুরু করল। রাহুল তার চাকরিতে প্রমোশন পেল। তানিয়াও একটা ভালো চাকরি পেল। সৌরভের এনজিও আরও বড় হল। সে আরও বেশি মানুষের সেবা করতে পারল। প্রিয়ার স্কুল সরকারি স্বীকৃতি পেল। তার স্কুলে আরও বেশি বাচ্চা ভর্তি হল। অর্কের ব্যবসাও ভালো চলতে লাগল। সে প্রিয়াকে নিয়ে খুব খুশিতে ছিল। করিম বললেন, রিনা আমাদের সবার জন্য আকাশ থেকে দোয়া করছে। আমার মৃত্যুর 3 বছর পর আয়ানের সাথে একটা বিশেষ ঘটনা ঘটল। সে স্কুলে একটা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বিষয় ছিল আমার দাদি। আয়ান তার রচনায় লিখেছিল আমার সম্পর্কে। সে লিখেছিল কিভাবে আমি পরিবারকে একসাথে রেখেছিলাম। আয়ানের রচনা প্রথম পুরস্কার পেল। পুরস্কার নিতে গিয়ে আয়ান বলল, এই পুরস্কার আমার দাদির। তিনি আমাকে ভালো কথা লিখতে শিখিয়েছেন। সেদিন রাহুল এবং তানিয়া খুব গর্বিত হল। এদিকে আরশিও স্কুলে খুব ভালো ফলাফল করছিল। সে সবসময় ক্লাসে প্রথম হতো। একদিন আরশির শিক্ষক সৌরভ এবং স্বর্ণাকে বললেন, আপনাদের মেয়ে খুব মেধাবী। তার ভবিষ্যৎ উজ্জ্বল। সৌরভ বলল, আরশি তার দাদির আশীর্বাদে এত ভালো করছে। আরশি নিজেও বলত, আমার দাদি আমাকে পড়াশোনায় সাহায্য করেন। রিয়ানও বড় হয়ে খুব ভালো ছেলে হয়ে উঠল। সে আর তেমন দুষ্টুমি করত না। একদিন রিয়ান প্রিয়াকে বলল, মা, আমি দাদিকে স্বপ্নে দেখি। তিনি আমাকে বলেন ভালো কাজ করতে। প্রিয়া রিয়ানকে বুকে টেনে নিয়ে বলল, হ্যাঁ বাবা, দাদি আমাদের সবার উপর নজর রাখেন। ছোট্ট রিনা যখন 3 বছর বয়সী হল, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটল। সে হঠাৎ করে বলতে শুরু করল, আমি দাদি রিনা। আমি আকাশে থাকি। সবাই অবাক হয়ে গেল। ছোট্ট রিনা আমার নামে নাম রাখা হয়েছিল, কিন্তু সে কিভাবে জানল যে সে আমার নামে নাম? রাহুল বলল, বুঝতে পারছি না এই বাচ্চা কিভাবে এসব জানে। তানিয়া বলল, হয়তো সত্যিই মা আমাদের মধ্যে আছেন। একদিন পরিবারের সবাই মিলে আমার কবর জিয়ারত করতে গেল। সবাই মিলে আমার জন্য দোয়া করল। করিম আমার কবরের পাশে বসে বললেন, রিনা, তোমার পরিবার ভালো আছে। তোমার নাতিনাতনীরা সবাই ভালো মানুষ হয়ে বড় হচ্ছে। সেদিন সবাই অনুভব করল যেন আমি তাদের কাছে আছি। আমার মৃত্যুর 5 বছর পর একটা বিশাল ঘটনা ঘটল। আয়ান তখন 10 বছর বয়সী। সে একদিন সবাইকে বলল, আমি দাদির সাথে কথা বলেছি। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে? আয়ান বলল, দাদি আমার স্বপ্নে এসে বললেন যে আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। আমরা মৃত মানুষের সাথে কথা বলতে পারি। প্রথমে কেউ বিশ্বাস করল না। কিন্তু আয়ান যখন আমার ব্যক্তিগত কিছু তথ্য বলল যেগুলো সে জানার কথা নয়, তখন সবাই বিশ্বাস করতে শুরু করল। আয়ান বলল, দাদি বলেছেন যে তিনি আমাদের সবার জন্য গর্বিত। আর বলেছেন যে আমি বড় হয়ে মানুষের সেবা করব। এই ঘটনার পর আয়ান আরও বেশি আধ্যাত্মিক হয়ে উঠল। সে নিয়মিত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত। আর সেও তার দাদি অর্থাৎ আমার সাথে যোগাযোগ করতে পারত। সে বলত, দাদি আমাকে পড়াশোনার সাহায্য করেন। কঠিন অঙ্ক দাদি আমাকে সমাধান করে দেন। রিয়ানও মাঝে মাঝে বলত, দাদি আমার সাথে খেলেন। তিনি আমাকে নতুন খেলা শেখান। ছোট্ট রিনা সবচেয়ে বেশি আমার সাথে যোগাযোগ করতে পারত। সে প্রায় বলত, আমি দাদি রিনার সাথে গল্প করি। তিনি আমাকে গান শেখান। একদিন ছোট্ট রিনা সবাইকে একটা গান শোনাল যেটা আমি ছোটবেলায় গাইতাম। সেই গান পরিবারের কেউ রিনাকে শেখায়নি। এই ঘটনার পর সবাই নিশ্চিত হল যে আমি সত্যিই আমার পরিবারের সাথে আছি। আমার মৃত্যুর 7 বছর পর একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটল।
করিম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে করিমের হার্ট অ্যাটাক হয়েছে। তার অবস্থা গুরুতর। পরিবারের সবাই হাসপাতালে ভিড় জমাল। সবাই প্রার্থনা করতে লাগল। সেই রাতে আয়ান স্বপনে আমাকে দেখল। আমি তাকে বললাম, আয়ান, তোমার দাদুর সময় এসে গেছে। তিনি আমার কাছে চলে আসবেন। আয়ান কাঁদতে কাঁদতে বলল, দাদু যেন ভালো হয়ে যায়। আমি আয়ানকে বললাম, বাবা, মৃত্যু তো সবারই আসবে। তোমার দাদু আমার কাছে এসে সুখে থাকবে। পরের দিন সকালে করিম মারা গেলেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমি রিনার কাছে যাচ্ছি। করিমের মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়ল। কিন্তু আয়ানের স্বপনের কারণে সবাই বুঝতে পারল যে এটাই নিয়তি ছিল। করিমের মৃত্যুর পর আমি এবং করিম একসাথে আমাদের পরিবারের উপর নজর রাখতে লাগলাম। নাতিনাতনীরা এখন আমার পাশাপাশি তাদের দাদুর সাথেও কথা বলতে পারত। আয়ান বলল, দাদি আর দাদু একসাথে আমাদের দেখাশোনা করেন। করিমের মৃত্যুর পর রাহুল পরিবারের প্রধান হয়ে উঠল। সে সবার দেখাশোনা করতে লাগল। সৌরভ তার এনজিওর কাজে আরও বেশি মনোযোগ দিল। সে বলত, মা এবং বাবা আমাকে আরও বেশি মানুষের সেবা করতে বলেছেন। প্রিয়া তার স্কুলের পাশাপাশি একটা এতিমখানাও চালু করল। সে বলত, মা আমাকে এতিম বাচ্চাদের সেবা করতে বলেছেন। এভাবে আমার সন্তানরা আমার শিক্ষা অনুসরণ করে সমাজসেবায় নিজেদের নিয়োজিত করল। আমার মৃত্যুর 10 বছর পর আয়ান বড় হয়ে কলেজে ভর্তি হল। সে ডাক্তারি পড়তে চাইল। আয়ান বলল, দাদি আমাকে বলেছেন যে আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব। আর সেও বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করল। সে বলত, দাদি আমাকে বলেছেন যে আমি বড় হয়ে দেশের উন্নতির জন্য কাজ করব। রিয়ান শিক্ষক হতে চাইল। সে বলত, দাদি বলেছেন শিক্ষাদানই সবচেয়ে বড় সেবা। ছোট্ট রিনা বড় হয়ে আমার মতোই হতে চাইল। সে বলত, আমি দাদি রিনার মতো হতে চাই। এভাবে আমার নাতিনাতনীরা সবাই আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে বড় হতে লাগল। আমার পরিবারের এই গল্প আজও অব্যাহত আছে। আমার সন্তান এবং নাতিনাতনীরা আমার শেখানো মূল্যবোধ নিয়ে এগিয়ে চলেছে। যারা এই গল্প শুনছেন তাদের জানিয়ে রাখি যে মৃত্যুর পরও ভালোবাসার বন্ধন ছিন্ন হয় না। আমি আজও আমার পরিবারের সাথে আছি। আমার এই অভিজ্ঞতা থেকে সবাই শিক্ষা নিন যে পরিবারই সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ রক্ষা করুন। ভালোবাসা দিয়ে পরিবারকে একসাথে রাখুন। আর মনে রাখবেন, আমরা মারা গেলেও আমাদের ভালোবাসা এবং শিক্ষা চিরকাল বেঁচে থাকে। আমার এই দীর্ঘ জীবনের গল্প এবং মৃত্যুর পরের অভিজ্ঞতা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। নাকে ভালোবাসি। তাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমি দেখতে পেলাম যে সৌরভ সত্যিই অনেক কষ্ট পাচ্ছে। আমি ভাবলাম কিছু একটা করতে হবে। আমি স্বর্ণার মা সীমা আন্টির সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। আমি তাদের বাড়িতে গেলাম। সীমা আন্টি আমাকে দেখে একটু অস্বস্তি বোধ করলেন। কিন্তু আমাকে বসতে দিলেন। আমি তাকে বললাম, সীমা বোন, আমি সৌরভের ব্যাপারে কথা বলতে এসেছি। সীমা আন্টি বললেন, রিনা বোন, আপনি আমার অবস্থা বুঝেন। সৌরভ ভালো ছেলে, কিন্তু তার অতীত নিয়ে আমাদের সমস্যা আছে। আমি বললাম, কিন্তু সীমা বোন, সৌরভ তো নির্দোষ প্রমাণিত হয়েছে। তার কোনো দোষ ছিল না। সীমা আন্টি বললেন, হ্যাঁ, কিন্তু সমাজ সেটা মনে রাখে না। মানুষ শুধু মনে রাখে যে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। আমি বুঝতে পারলাম যে তাদের মানসিকতা পরিবর্তন করা সহজ নয়। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি সীমা আন্টিকে বললাম, সীমা বোন, আপনি স্বর্ণাকে জিজ্ঞেস করুন তার মনের কথা। কয়েকদিন পর স্বর্ণা নিজেই আমাদের বাড়িতে এলো। সে আমাকে বলল, আন্টি, আমি সৌরভকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, তাহলে তুমি তোমার বাবা মাকে বোঝাও। স্বর্ণা বলল, আন্টি, আমি চেষ্টা করছি। কিন্তু তারা শুনছে না। আমি বললাম, তুমি চিন্তা করো না। আমি একটা উপায় বের করব। আমি ভাবলাম, কিভাবে স্বর্ণার বাবা মাকে বোঝানো যায়। তখন আমার মনে একটা আইডিয়া এলো। আমি রাহুলকে বললাম, রাহুল, তুমি সৌরভের সাহায্য করবে? আমাদের একটা প্ল্যান করতে হবে। রাহুল বলল, অবশ্যই মা। সৌরভ আমার ভাই। আমি তার জন্য যা কিছু করা যায় করব। আমি রাহুলকে আমার প্ল্যান বললাম। রাহুল শুনে বলল, দারুণ আইডিয়া মা। এটা কাজ করবে। আমাদের প্ল্যান ছিল এরকম। স্বর্ণার বাবা একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক কিছু সমস্যা আছে। আমরা সৌরভের মাধ্যমে তার সমস্যার সমাধান করে দেব। সৌরভ চাকরি করার পাশাপাশি ব্যবসায়িক বিষয়েও দক্ষ।
আমরা জানতে পারলাম যে স্বর্ণার বাবার কিছু আইনি সমস্যা আছে। সৌরভ একজন ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করে স্বর্ণার বাবার সমস্যার সমাধান করে দিল, তাও বিনা পয়সায়। এই ঘটনার পর স্বর্ণার বাবার মানসিকতা পরিবর্তন হল। তিনি বুঝতে পারলেন যে সৌরভ সত্যিই একটা ভালো ছেলে। একদিন স্বর্ণার বাবা আমাদের বাড়িতে এলেন। তিনি সৌরভকে বললেন, বেটা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। সৌরভ বলল, চাচা, আপনি ক্ষমা চাইবেন কেন? আপনি আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। এটা স্বাভাবিক। স্বর্ণার বাবা বললেন, সৌরভ, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে সৌরভ খুশিতে আত্মহারা হয়ে গেল। আমার চোখেও খুশির জল এসে গেল। সৌরভ এবং স্বর্ণার বিয়ে ঠিক হয়ে গেল। পুরো পরিবার খুশি হল। কিন্তু এদিকে রাহুলের অবস্থা আরও খারাপ হয়ে গেল। তানিয়া আমাকে বলল, মা, রাহুল এখন দিনের বেলাতেও অদ্ভুত আচরণ করে। আমি বললাম, কী রকম? তানিয়া বলল, মা, সে আপনার ছবির সামনে বসে থাকে আর আপনার সাথে কথা বলে যেন আপনি সেখানে আছেন। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আমি ডক্টর আহমেদকে ফোন করলাম। ডক্টর আহমেদ বললেন, রিনা, রাহুলের অবস্থা খারাপ হয়েছে। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হবে। আমি করিম এবং সবাইকে নিয়ে রাহুলকে হাসপাতালে নিয়ে গেলাম। ডক্টর আহমেদ রাহুলকে পরীক্ষা করে বললেন, রাহুলের মানসিক অবস্থা গুরুতর হয়েছে। তাকে কিছুদিন হাসপাতালে রাখতে হবে। আমার মন খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমার ছেলের এই অবস্থা কেন হল? ডক্টর আহমেদ আমাকে বুঝিয়ে বললেন, রিনা, মানসিক রোগীদের মাঝে মাঝে এমন রিল্যাপস হয়। এটা নিয়ে খুব চিন্তা করার কিছু নেই। সঠিক চিকিৎসায় সে আবার ভালো হয়ে যাবে। রাহুল হাসপাতালে ভর্তি হল। তানিয়া প্রতিদিন তাকে দেখতে যেত। আমিও নিয়মিত যেতাম। হাসপাতালে রাহুলের সাথে কথা বলতে গিয়ে আমি বুঝতে পারলাম যে তার মানসিক অবস্থা সত্যিই খারাপ। সে কখনো কখনো আমাকে চিনতে পারত না। একদিন রাহুল আমাকে দেখে বলল, তুমি কে? তুমি আমার মায়ের মতো দেখতে। এই কথা শুনে আমার হৃদয় ভেঙে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, আমি তোমার মা। রাহুল বলল, না, তুমি আমার মা নও। আমার মা অনেক সুন্দরী। তিনি আমাকে ভালোবাসেন। ডক্টর আহমেদ আমাকে বললেন, রিনা, এটা রোগের লক্ষণ। আপনি ধৈর্য রাখুন। প্রায় 2 মাস হাসপাতালে থাকার পর রাহুলের অবস্থা ভালো হতে শুরু করল। সে আবার আমাকে চিনতে পারল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাহুল বাড়িতে এল। তানিয়া খুব খুশি হল। আমিও স্বস্তি পেলাম। কিন্তু এই ঘটনা আমাদের পরিবারে একটা প্রভাব ফেলেছিল। সবাই রাহুলের ব্যাপারে একটু সাবধান হয়ে গিয়েছিল। তানিয়া আমাকে বলল, মা, আমি রাহুলের সাথে সন্তান নিতে ভয় পাচ্ছি। যদি তার মানসিক অবস্থা আবার খারাপ হয়? আমি তানিয়াকে বুঝিয়ে বললাম, তানিয়া, এই রোগ বংশগত নয়। তুমি চিন্তা করো না। কিন্তু তানিয়া তখনও দ্বিধাগ্রস্ত ছিল। এর মধ্যে সৌরভ এবং স্বর্ণার বিয়ে হয়ে গেল। খুব সুন্দর অনুষ্ঠান হল। সৌরভ খুব খুশি ছিল। স্বর্ণাও খুব ভালো পুত্রবধূ হল। সে আমাকে মা বলে ডাকে। প্রমীলাকেও খুব সম্মান করে। বিয়ের পর সৌরভ এবং স্বর্ণা আমাদের বাড়িতেই থাকতে লাগল। আমাদের পরিবার আরও বড় হয়ে গেল। প্রিয়া তখন কলেজে পড়ছে। সেও একটা ছেলেকে পছন্দ করে ফেলেছিল। ছেলেটার নাম অর্ক। খুব ভালো পরিবারের ছেলে। প্রিয়া আমাকে বলল, মা, আমি অর্ককে ভালোবাসি। আমি বললাম, প্রিয়া, তুমি এখনো কম বয়সী। পড়াশোনা শেষ করো আগে। প্রিয়া বলল, মা, আমি পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব। কিন্তু এখনই অর্কের সাথে এনগেজ হতে চাই। আমি করিমের সাথে কথা বললাম। করিম বললেন, রিনা, মেয়েটা বড় হয়েছে। তার পছন্দকে সম্মান করা উচিত। আমরা অর্কের বাবা মার সাথে দেখা করলাম। তারা খুব ভালো মানুষ। তাদেরও প্রিয়াকে পছন্দ হল। প্রিয়া এবং অর্কের সম্পর্ক পাকা হয়ে গেল। তারা ঠিক করল যে প্রিয়ার পড়াশোনা শেষ হওয়ার পর বিয়ে করবে। এভাবে আমাদের পরিবারে আবার শান্তি এলো। কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হল না। একদিন রাতে হঠাৎ করে প্রমীলার ফোন এলো। সে কাঁদতে কাঁদতে বলল, রিনা, বড় বিপদ হয়েছে। আমি ঘাবড়ে গিয়ে বললাম, কি হয়েছে প্রমীলা? প্রমীলা বলল, সৌরভের অফিসে ডাকাতি হয়েছে। সৌরভ আহত হয়েছে। আমার মাথা ঘুরে গেল। আমি তৎক্ষণাৎ করিম এবং সবাইকে নিয়ে হাসপাতালে রওনা হলাম। হাসপাতালে পৌঁছে দেখি সৌরভ অপারেশন থিয়েটারে।
ডক্টর বললেন রোগীর অবস্থা গুরুতর। তার মাথায় আঘাত লেগেছে। আমরা সবাই প্রার্থনা করতে লাগলাম যেন সৌরভ ভালো হয়ে যায়। কয়েক ঘণ্টা পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলেন। তিনি বললেন অপারেশন সফল হয়েছে। কিন্তু রোগী এখনও কোমায় আছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডক্টর সাহেব, সৌরভ সুস্থ হয়ে উঠবে তো? ডাক্তার বললেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন প্রার্থনা করুন। সৌরভ 3 দিন কোমায় থাকার পর জ্ঞান ফিরে পেল। আমরা সবাই খুশি হলাম। কিন্তু ডাক্তার বললেন, রোগীর স্মৃতিশক্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অনেক কিছু মনে থাকবে না। সত্যিই সৌরভ অনেক কিছু ভুলে গিয়েছিল। এমনকি স্বর্ণাকেও মনে করতে পারছিল না। স্বর্ণা খুব কষ্ট পেল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, সৌরভ আমাকে চিনতে পারছে না। আমি স্বর্ণাকে সান্ত্বনা দিয়ে বললাম, স্বর্ণা, ডাক্তার বলেছেন ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসবে। তুমি ধৈর্য রাখো। প্রায় 6 মাস পর সৌরভের স্মৃতি অনেকটা ফিরে এলো। সে আবার স্বর্ণাকে চিনতে পারল। কিন্তু এই ঘটনা আমাদের পরিবারে আবার একটা প্রভাব ফেলেছিল। আমি ভাবতাম, আমাদের পরিবারে কেন এত সমস্যা আসে? একদিন আমি একা একা বসে এই সব ভাবছিলাম। তখন করিম আমার কাছে এসে বসলেন। করিম বললেন, রিনা, তুমি কি ভাবছ? আমি বললাম, করিম, আমাদের পরিবারে কেন এত সমস্যা? প্রথমে রাহুলের মানসিক সমস্যা, তারপর তোমার গোপনীয়তা, তারপর সৌরভের মিথ্যা মামলা, এখন আবার সৌরভের দুর্ঘটনা। করিম আমার হাত ধরে বললেন, রিনা, জীবনে সমস্যা আসবেই। কিন্তু আমরা সব সমস্যা একসাথে মিলে সমাধান করেছি। এটাই তো আমাদের শক্তি। আমি ভাবলাম, করিম ঠিকই বলেছেন। আমরা সব সমস্যার মুখোমুখি হয়েছি এবং জিতেছি। এর কিছুদিন পর একটা খুশির খবর এলো। তানিয়া গর্ভবতী হল। আমরা সবাই খুব খুশি হলাম। রাহুল খুশিতে আত্মহারা। সে আমাকে বলল, মা, আমি বাবা হতে যাচ্ছি। আমি বললাম, হ্যাঁ বাবা। আমি দাদি হতে যাচ্ছি। তানিয়ার গর্ভাবস্থায় আমি তার খুব যত্ন নিলাম। রাহুলও খুব যত্ন করত। 9 মাস পর তানিয়া একটা ছেলে সন্তানের জন্ম দিল। খুব সুন্দর বাচ্চা। আমি দাদি হলাম। রাহুল বাচ্চার নাম রাখল আয়ান। আয়ানকে দেখলে আমার মন ভরে যেত। আয়ান যখন কিছুটা বড় হল, আমি লক্ষ্য করলাম যে রাহুলের মানসিক অবস্থা আরও ভালো হয়েছে। বাবা হওয়ার পর সে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আয়ানের জন্ম হওয়ার পর আমার মনে হচ্ছে আমি সত্যিকারের একজন মানুষ হয়েছি। আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ বাবা। তুমি এখন একজন বাবা। তোমার দায়িত্ব বেড়ে গেছে। রাহুল বলল, মা, আমি এখন বুঝতে পারি যে মা-বাবার ভালোবাসা কত গভীর। আমি তোমার এবং বাবার কাছে কৃতজ্ঞ। আমার চোখে জল এসে গেল। আমি রাহুলকে বুকে টেনে নিয়ে বললাম, রাহুল, তুমি আমার গর্বের সন্তান। এদিকে সৌরভ এবং স্বর্ণাও সন্তান নেওয়ার কথা ভাবছিল। কিন্তু সৌরভের দুর্ঘটনার পর ডাক্তার বলেছেন যে তার সন্তান হওয়ার সম্ভাবনা কম। স্বর্ণা এই নিয়ে খুব দুঃখিত। একদিন সে আমার কাছে এসে কাঁদল। আমি স্বরগ্রামে বার্ষিক মেলা বসেছে। ছেলে আমাকে নিয়ে মেলায় ঘুরছে। নাগরদোলায় উঠতে চাইল। দুজনে একসাথে নাগরদোলায় বসলাম। উপরে উঠতে গিয়ে আমার ভয় লাগছিল, তাই তার হাত শক্ত করে ধরলাম। সে আমার হাত ছেড়ে দিল না। নিচে নেমে আসার পর বলল, মা, তুমি আমার হাত এত জোরে ধরেছিলে। আমার মনে হচ্ছিল তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তারপর আমাকে নিয়ে গেল চুড়ির দোকানে। বলল, মা, তুমি লাল চুড়ি পরো। আমার খুব ভালো লাগবে। দোকানদার বলল, বুকে চুড়ি পরাচ্ছেন? ছেলে হেসে বলল, হ্যাঁ। আমি কিছু বলতে পারলাম না। চুড়ি পরানোর সময় সে আমার হাত ধরে রাখল অনেকক্ষণ। তারপর কানে কানে বলল, মা, এই চুড়ি পরে তুমি আরও সুন্দর লাগছ। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখতে চাই। মেলার আলো আমার চুড়ি চিকচিক করছিল। সে আরও বলল, মা, আমরা আজ রাতে এখানেই থেকে যাই। কোনো হোটেলে একটা রুম নিয়ে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিনা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম করিম খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 11 বছর বয়সী, স্কুলে যায়।
আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনাটা ঘটেছিল গত বছরের শরতের এক সন্ধ্যায়। সেদিন ছিল আমাদের গ্রামের বার্ষিক মেলার প্রথম দিন। পুরো গ্রাম জুড়ে উৎসবের আমেজ। রঙিন আলো, সাজানো দোকানপাট, নানা রকমের খাবারের গন্ধ আর মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠেছিল গ্রামটা। রাহুল সকাল থেকেই আমাকে বলছিল, মা, আজ সন্ধ্যায় মেলায় যাব। তুমি আমার সাথে যাবে তো? আমি প্রথমে একটু দ্বিধা করছিলাম। কারণ স্বামী করিম সেদিন শহরে গিয়েছিল কাজের ব্যাপারে। প্রিয়াও তার বান্ধবীদের সাথে দাদিমার বাড়িতে গিয়েছিল কয়েকদিনের জন্য। তাই বাড়িতে শুধু আমি আর রাহুল। রাহুল বারবার জেদ করছিল, মা, প্লিজ চলো না। আমি একা একা মেলায় যেতে চাই না। তোমার সাথে গেলে আমার খুব ভালো লাগবে। তার এই সাদামাটা কথায় আমার মন গলে গেল। ভাবলাম, ছেলেটা তো আমার সাথে সময় কাটাতে চাইছে। এটা খুবই স্বাভাবিক। সন্ধ্যা ৭টার দিকে আমরা বের হলাম। রাহুল খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি আর নীল জিন্স পরেছিল। আমি পরেছিলাম একটা গাঢ় নীল শাড়ি। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি আজ খুব সুন্দর লাগছ। তার এই প্রশংসায় আমি একটু লজ্জা পেলাম। মায়ের প্রশংসা ছেলে করবে, এটা তো খুবই স্বাভাবিক। মেলায় পৌঁছে দেখি অসংখ্য মানুষের ভিড়। রঙিন আলোর মালা সাজানো প্রতিটি দোকান। নানা রকমের খেলনা, জামাকাপড়, গহনার দোকান। আর সবচেয়ে আকর্ষণীয় ছিল বিভিন্ন রাইড। ফেরিস হুইল, নাগরদোলা, বাম্পার কার, সবকিছু। রাহুল আমার হাত ধরে বলল, মা, চলো প্রথমে একটু ঘুরে দেখি। তার হাতের স্পর্শটা অন্যরকম লাগছিল। অনেক বেশি আদর আর ভালোবাসায় ভরা। আমি ভাবলাম, হয়তো ছেলেটা বড় হয়ে গেছে, তাই আমার প্রতি তার যত্নটা বেশি হয়েছে। আমরা একের পর এক দোকানে গেলাম। রাহুল আমার জন্য চুড়ি কিনল, একটা সুন্দর ওড়না কিনল। তারপর আমাকে নিয়ে গেল খাবারের স্টলে। বলল, মা, তুমি কি খেতে চাও? যা ইচ্ছে বলো। আমি বললাম, ফুচকা খেতে ইচ্ছে করছে। রাহুল হেসে বলল, তাহলে ফুচকা খাব। তবে আমি তোমাকে খাইয়ে দেব। ফুচকার দোকানে বসে রাহুল একের পর এক ফুচকা আমার মুখে তুলে দিতে লাগল। তার এই আচরণটা আমার কাছে একটু অন্যরকম লাগছিল। তবে ছেলে মাকে খাওয়াচ্ছে, এতে অস্বাভাবিক কিছু নেই। খাওয়া দাওয়া শেষ করে রাহুল বলল, মা, চলো এবার নাগরদোলায় উঠি। আমি বললাম, আরে না বাবা, আমার তো ভয় লাগবে। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি আছি তো। ভয়ের কিছু নেই। আমি তোমাকে শক্ত করে ধরে রাখব। তার কথায় আমি রাজি হলাম। নাগরদোলার কেবিনে আমরা পাশাপাশি বসলাম। যখন নাগরদোলা উপরের দিকে উঠতে শুরু করল, আমার সত্যিই খুব ভয় লাগল। আমি রাহুলের হাতটা শক্ত করে ধরে ফেললাম। আর রাহুল আমার হাতটা আরও শক্ত করে ধরে রাখল। বলল, মা, ভয় পেজো না। আমি আছি। যখন আমরা সবচেয়ে উঁচুতে পৌঁছালাম, চারদিকের দৃশ্য দেখে আমি অভিভূত হয়ে গেলাম। গ্রামের আলোগুলো যেন মাটিতে ছড়িয়ে থাকা তারার মতো দেখাচ্ছিল। রাহুল আমার কানের কাছে এসে বলল, মা, কি সুন্দর দেখতে, তাই না? তার নিঃশ্বাসের স্পর্শ আমার কানে লাগছিল। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। নিচে নেমে আসার পর রাহুল বলল, মা, তুমি আমার হাত এত জোরে ধরেছিলে। আমার মনে হচ্ছিল তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তার এই কথায় আমি একটু অস্বস্তি বোধ করলাম। কিন্তু ভাবলাম, হয়তো ছেলেটা আবেগপ্রবণ হয়ে এমন বলেছে। তারপর রাহুল আমাকে নিয়ে গেল চুড়ির দোকানে। দোকানে নানা রঙের চুড়ি সাজানো। রাহুল দোকানদারকে বলল, দাদা, সবচেয়ে সুন্দর লাল চুড়িগুলো দেখান। দোকানদার অনেক রকমের লাল চুড়ি বের করে দিল। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি লাল চুড়ি পরো। আমার খুব ভালো লাগবে। আমি বললাম, কিন্তু বাবা, আমার তো বিয়ের চুড়ি আছে। আবার নতুন চুড়ি পরার দরকার কি? রাহুল বলল, মা, মাঝে মাঝে নতুন চুড়ি পরলে কি হয়? তুমি খুব সুন্দর লাগবে। দোকানদার আমাদের দিকে তাকিয়ে হেসে বলল, বুকে চুড়ি পরাচ্ছেন? রাহুল হেসে বলল, হ্যাঁ। এই উত্তর শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি কিছু বলতে পারলাম না। দোকানদার হয়তো মনে করল আমি রাহুলের স্ত্রী। চুড়ি পরানোর সময় রাহুল আমার হাতটা ধরে রাখল অনেকক্ষণ। তার স্পর্শে আমার গা শিরশির করছিল। চুড়ি পরানো শেষ হলে রাহুল আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, এই চুড়ি পরে তুমি আরও সুন্দর লাগছ। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখতে চাই। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে। রাহুল কি সত্যিই এমন কথা বলছে নাকি আমার ভুল শোনা হচ্ছে? মেলার আলো আমার নতুন চুড়িগুলো চিকচিক করছিল। রাহুল আরও বলল, মা, আমরা আজ রাতে এখানেই থেকে যাই। কোনো হোটেলে একটা রুম নিয়ে। এই কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। বললাম, কি বলছো তুমি রাহুল?
আমরা বাড়ি যাব। কিন্তু রাহুল বলল, মা, আজ একটা রাত আমাদের একসাথে কাটানো যাক প্লিজ। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি কিভাবে সামলাব। তখন হঠাৎ করে মেলার মধ্যে একটা চিৎকার শোনা গেল। কেউ একজন চিৎকার করে বলছে, চোর, চোর, আমার ব্যাগ চুরি গেছে। এই চিৎকার শুনে সবার দৃষ্টি সেদিকে চলে গেল। আমিও দেখতে গেলাম কি হয়েছে। দেখি একজন মধ্যবয়সী মহিলা কাঁদছেন। তার পার্স চুরি হয়ে গেছে। তিনি বলছেন, ওই পার্সে আমার সব টাকা ছিল, এছাড়াও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। রাহুল আমাকে বলল, মা, চলো আমরা মহিলাকে সাহায্য করি। আমি বললাম, হ্যাঁ চলো। আমরা মহিলার কাছে গেলাম। রাহুল তাকে বলল, আন্টি, চোরটাকে কোনো দিকে যেতে দেখেছেন? মহিলা বললেন, একজন লম্বা ছেলে ছিল। সে আমার ব্যাগ টেনে নিয়ে ওদিকে গিয়েছে। তিনি মেলার পূর্ব দিকটা দেখালেন। রাহুল বলল, মা, তুমি এখানে থাকো, আমি চোরটাকে ধরার চেষ্টা করি। আমি বললাম, না রাহুল, একা যেজো না, বিপজ্জনক হতে পারে। কিন্তু রাহুল বলল, মা, আমি সাবধানে যাব, তুমি পুলিশকে খবর দাও। এই বলে রাহুল দৌড়ে চলে গেল চোরের পিছনে। আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। মনে মনে ভাবলাম, রাহুল কি ঠিক আছে? কোনো বিপদে তো পড়ল না? প্রায় 15 মিনিট পর রাহুল ফিরে এলো। তার হাতে চুরি যাওয়া পার্সটা। মহিলা খুশিতে কেঁদে ফেললেন। বললেন, বাবা, তুমি আমার উপকার করেছ। কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। রাহুল বলল, আন্টি, এটা আমার কর্তব্য ছিল। আপনি কষ্ট পাবেন এটা আমি চাইনি। মহিলা আমার দিকে তাকিয়ে বললেন, বোন, তোমার ছেলে খুব ভালো, তুমি গর্বিত হতে পারো। আমি গর্বে বুক ভরে গেল। সত্যিই রাহুল আমার গর্বের সন্তান। তার এই সাহসিকতা দেখে আমি অভিভূত হলাম। পার্স ফেরত দেওয়ার পর আমরা আবার মেলা ঘুরতে লাগলাম। কিন্তু রাহুলের আচরণে আবার পরিবর্তন আসল। সে আবার আমার খুব কাছে আসতে লাগল, আমার হাত ধরে রাখতে লাগল। একসময় রাহুল বলল, মা, চলো ওই হোটেলে যাই, একটা রুম নিয়ে আরাম করি। আমি বললাম, রাহুল, আমরা বাড়ি যাব, রাত হয়ে যাচ্ছে। কিন্তু রাহুল বলল, মা, আজকের রাতটা বিশেষ, আমি তোমার সাথে একটা রাত কাটাতে চাই প্লিজ। তার এই কথায় আমি খুব কনফিউজড হয়ে গেলাম। তখন হঠাৎ করে আমার ফোনে কল আসলো। দেখি করিমের কল। আমি রিসিভ করলাম। করিম বলল, রিনা, তুমি কোথায়? আমি বাড়ি ফিরে এসেছি। আমি বললাম, আমি রাহুলের সাথে মেলায়, এখনই বাড়ি যাচ্ছি। করিম বলল, ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। কল কেটে দিয়ে আমি রাহুলকে বললাম, চলো বাবা, বাবা বাড়ি ফিরে এসেছেন, আমাদের যেতে হবে। রাহুল একটু মন খারাপ করে বলল, ঠিক আছে মা, চলো যাই। বাড়ি ফেরার পথে রাহুল অনেকটা চুপচাপ ছিল। আমি ভাবছিলাম আজকের ঘটনাগুলো নিয়ে। রাহুলের আচরণ কেমন জানি অদ্ভুত লেগেছিল। বাড়িতে পৌঁছে দেখি করিম বারান্দায় বসে আছে। আমাদের দেখে হেসে বলল, কি রে, মেলা কেমন লাগল? রাহুল বলল, বাবা, খুব ভালো লেগেছে, মা খুব এনজয় করেছে। করিম আমার দিকে তাকিয়ে বলল, তোমার নতুন চুড়ি খুব সুন্দর হয়েছে। আমি হেসে বললাম, রাহুল কিনে দিয়েছে। করিম বলল, বাহ, ছেলে তো খুব যত্ন করেছে। রাতের খাবারের সময় রাহুল স্বাভাবিক আচরণ করছিল। আমি ভাবলাম হয়তো মেলার পরিবেশে সে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল। কিন্তু পরের দিন সকালে রাহুল আমার কাছে এসে বলল, মা, গতকাল যে কথাগুলো বলেছিলাম সেগুলো কি তুমি মনে রেখেছ? আমি অবাক হয়ে বললাম, কি কথা? রাহুল বলল, আমি বলেছিলাম যে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখতে চাই। এই কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, রাহুল, তুমি কি বলছ? এগুলো তো খুবই ভুল কথা। রাহুল বলল, মা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তবে সেটা শুধু মা হিসেবে না। আমি রাগে অভিমানে বললাম, রাহুল, তুমি কি বলছ জানো? আমি তোমার মা। এই ধরনের কথা বলা খুবই অনুচিত। রাহুল বলল, মা, আমি জানি এটা কঠিন শোনাচ্ছে, কিন্তু আমার মনের কথা তোমাকে বলতে হলো। আমি বললাম, রাহুল, তুমি এখনই এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে বের করে দাও, এগুলো খুবই ভুল। রাহুল মন খারাপ করে নিজের রুমে চলে গেল। আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। সেদিন সন্ধ্যায় করিম অফিস থেকে ফিরে এসে বলল, কি রে রিনা, তোমাকে একটু চিন্তিত লাগছে, কোনো সমস্যা? আমি ভাবলাম করিমকে বলবো কি না। শেষে ভাবলাম বলাই ভালো। আমি করিমকে পুরো ঘটনা খুলে বললাম। করিম শুনে প্রথমে অবাক হল,
তারপর বলল, রিনা, ছেলেটার বয়স হয়েছে। মনে হচ্ছে সে কনফিউজড। তুমি চিন্তা করো না, আমি তার সাথে কথা বলবো। সেদিন রাতে করিম রাহুলের সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর আমার কাছে এসে বলল, রিনা, ছেলেটা নিজেই বুঝতে পেরেছে যে সে ভুল ভেবেছিল। সে লজ্জিত। তোমার কাছে ক্ষমা চাইতে চায়। পরের দিন সকালে রাহুল আমার কাছে এসে ক্ষমা চাইল। বলল, মা, আমি খুব ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি প্রমিস করছি এরপর কখনো এমন কথা বলবো না। আমি তাকে ক্ষমা করে দিলাম। বললাম, বাবা, তুমি আমার ছেলে। আমি তোমাকে সবসময় ক্ষমা করে দেব। কিন্তু এরপর এমন কথা যেন না বলো। সেই থেকে নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল।
তানিয়া যখন বইটা পেল তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এল। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়,
কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী,
যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। ঊনবিংশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। বিংশ অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল।
বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। বিংশ অধ্যায় ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায় উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল।
আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায় শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায় উত্তরাধিকার শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য।
আজও রূপসী গ্রামে যদি যাও দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।